একটু অন্যদের একটু স্পেস করে দেব ক্লাস নেওয়ার জন্য, কারণ দেখা যায় যে মেডিসিনে কিছু এক্সট্রা ক্লাস করাতে হয়, এই জাতীয় জিনিসপত্রগুলো করাতে হবে, এটা তোমাদের একটু স্পেস করে দেওয়া দরকার। ওকে, দেখা যাক। ওকে ওকে, স্ক্রিনশট দেখা যাচ্ছে। ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে হাইপোনাট্রিমিয়া। তোমরা আপ টু ডেটের নাম শুনছো? আপ টু ডেট, আপ টু না ডেট স্যার। হচ্ছে একটা ওয়েবসাইট, একটা পেইড ওয়েবসাইট যেখানে তোমাকে টাকা দিয়ে সাবস্ক্রিপশন করতে হয়। এটা হচ্ছে এখন যদিও এটার পপুলারিটি কিছুটা কমে গেছে, ইভেন দেন বলা হয় যে ইউএসএ তে যারা কাজ করেন তাদের প্রত্যেকের দেয়ার মানে অল টাইম কানেক্টেড উইথ আপ টু ডেট, অর্থাৎ আপ টু ডেটে ওদের যে কোনো কিছু সার্চ, আমাদের এখানে যেমন আমরা বেশি ইউজ করি হচ্ছে মেডস্কেপ, ই মেডিসিন, এগুলো আমরা বেশি ইউজ করি আমাদের কোনো ইনফরমেশনের জন্য। আর ইউএসএ তে সবচেয়ে বেশি ইউজ করে হচ্ছে আপ টু ডেট। আমরা হচ্ছে মেডস্কেপ ফ্রি, সেই জন্য আমরা বেশি ব্যবহার করি, আর ওরা আপ টু ডেট অন পেমেন্ট ব্যবহার করে। কথাটা যেই জন্য বললাম, যে বলা হচ্ছে যে আপ টু ডেটে সবচেয়ে বেশি যে টপিকটা নিয়ে সার্চ করা হয় সেটা হচ্ছে হাইপোনাট্রিমিয়া। এখন কেন আপ টু ডেটে হাইপোনাট্রিমিয়া নিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়? এটি এই জন্য করা হয় যে এটা মানুষ ভুলে যায়। হাইপোনাট্রিমিয়া ইজ এ টপিক যেটা মানুষ ভুলে যায়। এটা পড়ার সময় তোমার মনে হবে যে এটা খুবই সহজ, এটা মনে রাখা, অবশ্যই আমি মনে রাখতে পারবো, এটা কখনোই আমি ভুলবো না। বাট হোয়াট উইল হ্যাপেন আফটার 48 আওয়ার্স, তুমি আর কিছুই মনে করতে পারবে না। ইট ইজ ন্যাচারাল। তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো তারপরও ন্যাচারাল। তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে হাইপোনাট্রিমিয়া এমন একটা টপিক যেটা তোমাকে বারে বারে পড়তে হবে এবং পড়াইতে হবে। পড়াইতে হবে মিনস তুমি সুযোগ পেলেই এই টপিকটা তোমার বন্ধুকে বোঝানোর চেষ্টা করবা। অনলি দেন তুমি এর কিছু কিছু রেসিডুয়াল নলেজ রিটেইন করতে পারবা। আদারওয়াইজ হাইপোনাট্রিমিয়া ইজ এ টপিক যেটা তুমি বারে বারে ভুলে যাবা। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। হাইপোনাট্রিমিয়া ইজ এ টপিক যেটা ভুলে যেতে হয়, মানে এটা মনে থাকে না, এটা মনে থাকে না। ধরো আমরা যখন আমাদের ট্রেইনিদেরকে হাইপোনাট্রিমিয়া এখনো ধরি, এখনো হাইপোনাট্রিমিয়া ওরা কনফিউজ করে। ইভেন আমরা যখন হাইপোনাট্রিমিয়া পড়াতে যাই, আমরা নিজেরাও ডিটেলিং গুলো মাঝে মাঝে ভুলে যাই, এটা সত্যি কথা। সো এটার মধ্যে হাইপোনাট্রিমিয়া ইজ এ টপিক যেটা মানুষ ভুলে যায়, কারণ এটা এটা খুব সহজ বাট কনফিউজিং। তোমাদের যখন পড়াবো তখন তোমাদের অবশ্যই মনে হবে যে এটার মধ্যে ভোলার কিছু নেই, এটা খুব সহজ একটা জিনিস, কিন্তু মানুষ ভুলে যায়। ওকে, স্টার্ট। Sodium level below 135 will be recognized as hyponatremia. বলা হয় যাদের 65 বছরের বেশি বয়স তাদের 7% hyponatremia থাকে। So hyponatremia is very very common. একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেটা হসপিটালে ইনভেরিয়েবলি তোমাদের ইন্টার্ন বড় ভাই বড় বোনদের জিজ্ঞাসা করলে দেখবা যে সবাই দেখে ফেলছে, সেটা হচ্ছে হাইপোনাট্রিমিয়া।
সিমটোম্যাটিক হাইপোনাইট্রিমিয়া, এভরি অ্যাডমিশনে আমাদের একটা, দুইটা, পাঁচটা পেশেন্ট আমরা পাই উইথ সিমটোম্যাটিক হাইপোনাইট্রিমিয়া। সো hyponatremia is a very common disease. Sodium level below 135. আগে এক সময় আমরা পড়ানোর সময় এটাকে ক্লাসিফাই করতাম 135 to 130 মাইল, 125 to 130 থেকে 135 মাইল, 125 থেকে 130 কে বলা হতো মডারেট, 125 এর নিচে বলা হতো সিভিয়ার। এখন এই ক্লাসিফিকেশনটা আমরা ব্যবহার করি না, কারণ এটার প্র্যাকটিক্যাল করে ইমপ্লিকেশন নাই, সো উই ডোন্ট ইউজ ইট। এখানে একটা কথা আমার একটু মনে পড়ে গেল, তোমাদের আমরা একেআই পড়াইছি না? আমি একেআই এর একটা ক্লাসিফিকেশন আছে, একেআই এর ক্লাসিফিকেশনটা আমি পারপাসফুলি তোমাদেরকে দেইনি। এটা না দেওয়ার কারণ হচ্ছে ইট ইজ নট পসিবল ফর ইউ টু রিমেম্বার। এই জন্য একেআই ক্লাসিফিকেশন নিয়ে তোমরা মাথা ঘামাবে না, এটা তোমাদেরকে জিজ্ঞাসাও করবে না, এই জন্য আমি তোমাদেরকে পড়াই। ওকে, কাম টু hyponatremia. The presentation of hyponatremia, more common presentation হচ্ছে fatigue, drowsiness, confusion, convulsion, coma. Fatigue, drowsiness, confusion, convulsion, coma. একটা শব্দ যদি মনে রাখতে চাই, drowsiness. The patients with hyponatremia presents with drowsiness. Sodium affects the brain. তোমাদেরকে একটু আমি এটা আমাদের ব্লাড ভেসেল, এখানে আমাদের একটা অসমোলারিটি কাজ করে। এটা আমাদের ব্রেইন, ব্রেইনের সেলগুলোতে একটা অসমোলারিটি কাজ করে, ঠিক আছে? এই দুইটা অসমোলারিটি নরমালি কি হতে হবে? ইকুয়াল হতে হবে। কথা বোঝা গেছে? জি স্যার। এই দুইটা অসমোলারিটি ইকুয়াল হতে হবে। যদি দেখা যায় কখনো আমার ব্লাডের অসমোলারিটি বেড়ে গেল, ব্রেইনের অসমোলারিটিটা নরমাল থাকলো, তখন কি হবে? যদি সেরেব্রাল এরকম একটা ডিহাইড্রেশন হবে ঘটনা স্যার। ঘটে, সেরেব্রাল ডিহাইড্রেশন হবে স্যার। cerebral dehydration হবে, fluid will come out of the brain, ঠিক? যদি স্যার। উল্টাটা হয়, যদি ব্লাডের অসমোলারিটি কমে গেল, ব্রেইনের অসমোলারিটি নরমাল থাকলো, তাহলে কি হবে? সেরেব্রাল ইডিমা হবে স্যার। cerebral edema হবে। blood will be pulled to the water will be pulled to the brain. কথা বোঝা গেছে? সোডিয়াম ইজ দ্য মেইন অসমোলার পার্টিকেল। আমরা যখন অসমোলারিটি হিসাব করি তখন আমরা কিভাবে হিসাব করি? 2 সোডিয়াম প্লাস গ্লুকোজ প্লাস ব্লাড ইউরিয়া, এই তিনটা জিনিস মিলে আমাদের প্লাজমা অসমোলারিটি ঠিক করা হয়। 2 সোডিয়াম, ব্লাড গ্লুকোজ, ব্লাড ইউরিয়া। কথাটা বোঝা গেছে? তাহলে এই তিনটা জিনিস মিলে যদি করে, একটা কথা খেয়াল করো, সোডিয়ামের নরমাল ভ্যালু কত? 125 to 124। তোমাদের জন্য 135 to 145। যে 125 বলছো সে ঠিক বলছো। আমরা নেফ্রোলজিতে যখন সোডিয়াম পড়াই তখন আমরা বিলো 125 কে হাইপোনাইট্রিমিয়া বলি, কিন্তু তোমাদের জন্য 135 ইজ অলরাইট। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 2 into 135 ধরো বা 130 ধরো। ব্লাড গ্লুকোজ ইন মিলিগ্রাম পার ডিএল, ব্লাড গ্লুকোজ মিলিগ্রাম পার ডিএল এ কত? সে 90। ব্লাড ইউরিয়া কত? সে 45। আমার কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে জি স্যার। এই তিনটা সংখ্যার মধ্যে মেইন রোলটা কে প্লে করতেছে? সোডিয়াম স্যার। সোডিয়াম। সোডিয়াম। সো যদি সোডিয়ামের কোনো চেঞ্জ হয় তাহলে অসমোলারিটি চেঞ্জটা কেমন হবে?
যদি সোডিয়ামে চেঞ্জ হয় অসমোলারিটি চেঞ্জটা মোর মার্কড হবে না হবে না? হবে স্যার। সোডিয়ামে চেঞ্জ হবে, ক্রিয়েটস স্যার। দ্য মোর মার্ক চেঞ্জ ইন দ্য অসমোলারিটি। কথাটা পরিষ্কার? Yes, sir. ওকে, তাহলে একটা পেশেন্টের যদি হাইপোন্যাট্রিমিয়া হয় তার অসমোলারিটি কি হবে? কমে যাবে স্যার। যাবে। ইমিডিয়েটলি অসমোলারিটিটা কমে যাবে। কথাটা বোঝা গেছে? Yes, sir. জি স্যার। ওকে, তাহলে অসমোলারিটি কমে গেলে আমার ব্রেইনের স্ক্রিনশট যাচ্ছে। আমি কি পাওয়ার পয়েন্টটা দেখাচ্ছি এখন? জি না স্যার। পুরোটাই আছে না? ওকে, সুতরাং আমার যখনই সোডিয়ামটা কমে যাবে, কমে গেলে আমার ব্লাডের অসমোলারিটি কমে যাবে। ব্লাডের অসমোলারিটি কমে গেলে আমার ব্রেইনের সেলগুলো ব্লাডের তুলনায় অনেক বেশি অসমোলার পার্টিকেল ক্যারি করবে ও রক্ত থেকে পানি টেনে নিয়ে ফুলে উঠবে। দ্যাট ইজ দ্য সেরিব্রাল ইডেমা। দ্যাট ইজ ওয়াই the sodium abnormality presents with the manifestation of CNS abnormality. আমার কথাটা কি পরিষ্কার? কেন সোডিয়ামে গন্ডগোল হলেই আমার ব্রেইনের কার্যক্রমে গন্ডগোল হয়, এই কথাটা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। ভেরি গুড, রাইট। অসমোলার পার্টিকেল যখনই চেঞ্জ হবে তখনই আমার ব্রেইনটা হয় ফুলে উঠবে নয় শুকায় যাবে। যখনই ফুলে উঠবে বা শুকায় যাবে there will be abnormality of the higher psychic function. So the presentation of hyponatremia is না, একটা যদি মনে রাখো, is drowsiness. সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে, যেমন ধরো একটা পেশেন্টের গল্প বলি তোমাদেরকে। একজন মসজিদের ইমাম সাহেব, উনি আসলেন, উনার কমপ্লেইন হচ্ছে যে স্যার আমার হঠাৎ করে, উনি হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছিলেন, তো হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পরে ওই ওষুধ উনি বন্ধ করে দিচ্ছেন। বন্ধ করে দেওয়ার পরে ইমাম সাহেব আসছেন যে সবই ঠিক আছে স্যার, কিন্তু আমি আগে নামাজ পড়াইতে, উনি খুব ভালো করে নামাজ পড়াইতেন, ইমাম সাহেব সারা জীবন নামাজ পড়ান, গত সকালে ফজরের নামাজ থেকে এখন পর্যন্ত প্রতিটা নামাজে ওনার ভুল হচ্ছে। একদম প্র্যাকটিক্যাল ঘটনা। মুসল্লিরা ওনাকে, ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী, উনি এখানে একটা মসজিদের ইমাম, বলছি যে উনি স্যার কোনো এরকম হয় না, কিন্তু আজকে ফজর থেকে উনি প্রতিটা নামাজে ভুল করতেছেন। আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনার কোনো সমস্যা হচ্ছে? না স্যার আমার সমস্যা হচ্ছে না, কিন্তু আমাকে কে কি বলতে বুঝতে, আমার আজকে বুঝতে মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, আমি কথা সহজে ধরতে পারতেছি না। যে আর কি অসুবিধা হচ্ছে? বলছে আর আমি সিঁড়ি দিয়ে উঠতে গেলে আমার মনে হচ্ছে আমি একটু পড়ে যাব। এই ধরনের একটা বর্ণনা যদি তোমার কাছে থাকে যে ইউ ক্যানট ফিট উইথ এ ডেফিনিট নিউরোলজিক্যাল ডেফিসিট, পেশেন্টের এক্সাইট প্যারালাইসিস হয়ে যায় নাই, পেশেন্টের বিরাট কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট হয় না, কিন্তু একটা ডেফিসিট হয়েছে, এটা তুমি বুঝতে পারতেছো যে হিজ ব্রেইন ইজ নট ফাংশনিং নরমালি। এই ধরনের ঘটনা ঘটার দুইটা কজ। একটা হচ্ছে তার ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হচ্ছে, ব্রেইনে কোনো একটা জায়গায় তার একটা ছোট্ট রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, এটা হয়। এবং নেক্সট কমন কজ হচ্ছে হাইপোন্যাট্রিমিয়া। যেই কারণে তোমাদের কথাটা বললাম যে হাইপোন্যাট্রিমিয়ার প্রেজেন্টেশন মে বি ভেরি সাবটেল, একেবারে খুব অল্প প্রেজেন্টেশন হতে পারে, এবং জাস্ট পেশেন্ট বলছে যে আমি আগে যেরকম হাঁটা চলা করতাম আমি পারছি না, আমি আগে একটা জিনিস যত সহজে বুঝতাম আমি এই গত 24 ঘন্টা ধরে এটা আমি বুঝতে পারতেছি না। তার রেসপন্সিভনেস, তার পারসেপশন, তার গ্রেড, খুব সামান্য অ্যাবনরমালিটি মে বি প্রেজেন্টেড অ্যাজ সিম্পটম অফ হাইপোন্যাট্রিমিয়া। এখন তোমরা বলতে পারো যে স্যার এইটা আমাদের এত গবেষণা করার দরকার কি, এটা আর একটু বাড়ুক, ড্রাউজিনেস পর্যন্ত হোক, তখন আমরা দেখলেই হয়।
এইটার ইম্পর্টেন্স হচ্ছে যে হাইপোনাট্রিমিয়ার সিমটম যত মিনিমামই হোক না কেন, ইফ ইট ইজ এ সিমটোম্যাটিক হাইপোনাট্রিমিয়া, এটার একটা শক্ত ট্রিটমেন্ট লাগে, এটা আমরা ম্যানেজমেন্ট পার্টে পড়াবো। সো যখন when you are dealing with hyponatremia, তুমি যদি ওই অল্প সিমটম বুঝতে না পারো, তুমি যখন রুটিন ইনভেস্টিগেশন করাচ্ছ এবং সেখানে যখন তুমি হাইপোনাট্রিমিয়া পাচ্ছ, যদিও পেশেন্ট কনফিউজ না, পেশেন্ট কমাটোস না, প্লিজ লুক ফর দিস ভেরি মিনিমাল সিমটমস to determine whether patient is really asymptomatic or minimally symptomatic. আমার কথাটা কি আমি বোঝাতে পারছি? তোমাদের জীবনে প্র্যাকটিসের সময় এরকম হতে পারে, তুমি ইন্টার্নশিপ করছো, তোমার কাছে পেশেন্টটা, তুমি হয়তো পেশেন্ট অন্য কোনো প্রবলেম নিয়ে আসছে, তুমি তার রুটিন ইনভেস্টিগেশনে সিরাম ইলেক্ট্রোলাইট করতে দিছো, সেখানে সোডিয়াম ভ্যালু আসছে 122, তুমি বললা স্যার পেশেন্ট ইজ অ্যাসিম্পটোমেটিক, কিন্তু তুমি ভালো করে জিজ্ঞাসা করলে দেখবা যে পেশেন্টের বাথরুমে যেতে অসুবিধা হচ্ছে, সে আগে যেভাবে হাঁটা চলা করতে পারতো এখন সে পারতেছে না, পেশেন্টের কথা বুঝতে অসুবিধা হচ্ছে, তার রেসপন্স করতে অসুবিধা হচ্ছে, ভেরি মিনিমাম, বাট দেয়ার ইজ প্রেজেন্স অফ সিমটমস। এবং রিকগনিশন অফ দিস মিনিমাল সিমটম ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইফ দিস সিমটমস আর প্রেজেন্ট উই নিড টু ট্রিট দ্য পেশেন্ট। কথাটা পরিষ্কার? ওকে, এটিওলজি অফ হাইপোনাট্রিমিয়াতে যখন আমরা যাই, এটিওলজিটা ইট ক্যান বি সিউডো হাইপোনাট্রিমিয়া, ইট ক্যান বি ট্রু হাইপোনাট্রিমিয়া। ট্রু হাইপোনাট্রিমিয়ার মধ্যে হাইপোভলিউমিক, হাইপারভলিউমিক, ইউভলিউমিক। আমি এই জিনিসটা একটু ক্লারিফাই করে নেই। আচ্ছা, এই ছবিটা তোমরা একটু দেখো। On the left hand side, it's a normal picture, intercellular compartment, extracellular compartment. মিডল পিকচারে আমরা কি করলাম, আমরা ব্লাডের ভিতরে এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টে আমরা একটা হাইপার অসমোলার সলিউশন যোগ করে দিলাম। হাইপার অসমোলার সলিউশন লাইক আমরা ব্লাড গ্লুকোজ যোগ করে দিলাম অনেক। যদি ব্লাড গ্লুকোজ যোগ করে দেই তাহলে এটা কি করবে, এখন এটা করবে কি, আমার ইন্ট্রাসেলুলার স্পেস থেকে, যেহেতু একটা অসমোলার পার্টিকেলস, ইন্ট্রাসেলুলার স্পেস থেকে ফ্লুইড টেনে ব্লাড ভাস্কুলার স্পেসে নিয়ে যাবে, ঠিক? জি স্যার। ওকে, আমার এই দুটো টিউবের মধ্যে ডান দিকের টিউবে ধরো 1 লিটার ব্লাড আছে এবং 1 চামচ লবণ আছে। আমি যখন ওর মধ্যে 5 চামচ চিনি মিশিয়ে দিলাম, ও করলো কি, 1 লিটারের সাথে 5 চামচ চিনি মিশানোর কারণে ওর অসমোলারিটি বেড়ে গেল, ও ইন্ট্রাসেলুলার স্পেস থেকে আরো 300 ml পানি টেনে নিয়ে আসলো। এখন পানির পরিমাণ হয়ে গেল 1300 মিলিলিটার, কিন্তু লবণ কি আছে, লবণ 1 চামচ আছে। তাহলে আমি যদি ঘনত্ব হিসাব করি, 1 লিটারে 1 চামচ লবণের যে ঘনত্ব আর 1300 ml এর 1 চামচের লবণের ঘনত্ব, ডেফিনেটলি লবণের ঘনত্বটা কমে যাবে। এই ব্লাডটা যদি আমি স্যাম্পলিং করি তাহলে আমি সেখানে সোডিয়াম কম পাবো না, কম পাবো না, কম পাবো। আসলে কি সোডিয়াম কমেছে? না স্যার। না স্যার। আসলে সোডিয়াম কমেনি। তাহলে এই হাইপোনাট্রিমিয়াটাকে যদি আমরা সিউডো হাইপোনাট্রিমিয়া বলি, তোমাদের কারো কোনো আপত্তি আছে? না স্যার। Because the original sodium level is not reduced. The original sodium level is same. Original sodium level is same. এটার নাম হচ্ছে সিউডো হাইপোনাট্রিমিয়া। যদিও ইন ট্রু সেন্স সিউডো হাইপোনাট্রিমিয়াকে বলা হয় যখন আইসোঅসমোলার হয়। এটা আবার আরেকটু ঝামেলা, এটা তোমাদের অত ঢোকার দরকার নাই। তোমরা শুধু মনে রাখবা যে ট্রু হাইপোনাট্রিমিয়া হতে হলে দেয়ার মাস্ট বি হাইপোঅসমোলারিটি। আমরা একটু আগে তোমাদেরকে দেখাইছি যে সোডিয়াম হচ্ছে অসমোলারিটি সবচেয়ে বড় কম্পোনেন্ট। সত্যি সত্যি যদি সোডিয়াম কমতে হয় তাহলে অসমোলারিটি অবশ্যই
হাইপো হাইপো হইতে হবে। হাইপো অসমোলারিটি না হয়ে ট্রু সোডিয়াম কখনো কমছে এটা কখনো আমরা বলতে পারবো না। ঠিক আছে, এবং ট্রু সোডিয়ামটা কিভাবে কমতে হবে? ট্রু সোডিয়ামটা কমতে হবে হচ্ছে ইন রিলেশন টু ওয়াটার। ইন রিলেশন টু ওয়াটার বললা যে স্যার এইখানেও তো স্যার ইন রিলেশন টু ওয়াটার কমছে, তাহলে কমতে হবে ইন রিলেশন টু ওয়াটার, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি? একটু পরিষ্কার হও, একটু পরিষ্কার হও, এই কথাটার মধ্যে একটা ঝামেলা আছে, একটু মাথাটা ঠান্ডা করো, দেখো আমি বোঝাচ্ছি। যেই ঘটনাটা ঘটলো সেখানে হচ্ছে আমার ব্লাড ভেসেল এবং ইন্ট্রাসেলুলার স্পেস দুটোর মধ্যে যে পানি ছিল, যে পরিমাণটা ছিল, এই টোটাল পরিমাণটা সমান ছিল। যখন আমি অসমোলার পার্টিকেল যোগ করলাম তখন কি হলো, ইন্ট্রাসেলুলারের পানিটা কমে গিয়ে এক্সট্রা সেলুলারের পানিটা বেড়ে গেল। ঠিক তো? ইন্ট্রাসেলুলার থেকে পানিটা এক্সট্রা সেলুলারে চলে গেল, ইন্ট্রাসেলুলারে পানিটা কমে গিয়ে এক্সট্রা সেলুলার পানিটা কমে গেল। অরিজিনাল ফ্লুইড ওয়াটার কন্টেন্টের কি কোনো চেঞ্জ হয়েছে? আমার সারা বডির যে ওয়াটার কন্টেন্ট সেটার কোনো কি পরিবর্তন হয়েছে? না স্যার। এই কারণে পেশেন্টের অসমোলারিটিটা এখানে কি হয়েছে? হাইপার অসমোলার হয়েছে, হাইপার অসমোলার। কিন্তু যদি এরকম হতো যে আমার ইন্ট্রাসেলুলার এক্সট্রাসেলুলার সমান ছিল, পরিবর্তন যেটা হয়েছে ইন্ট্রাসেলুলারে কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু এক্সট্রাসেলুলারে ওয়াটার এবং সোডিয়াম দুটোই বাড়ছে, সোডিয়ামও বাড়ছে, ওয়াটার কন্টেন্টও বাড়ছে। কিন্তু যতটুকু ওয়াটার বাড়ছে সেই তুলনায় সোডিয়াম কম বাড়ছে। যতটুকু ওয়াটার বাড়ছে সেই তুলনায় সোডিয়াম কম বাড়ছে। আগে এক্সট্রাসেলুলার স্পেসে ছিল 1 লিটার পানি আর 1 চামচ লবণ, এখন পানি হচ্ছে 2 লিটার আর লবণ হচ্ছে 1.5 চামচ। লবণের ঘনত্ব কম আসবে না? আসবে না? লবণের ঘনত্ব কম আসবে। কিন্তু এইখানে যদি অসমোলারিটি হিসাব করো, সেই অসমোলারিটি কি আসবে? অসমোলারিটি কমে যাবে। এইখানে যদি অসমোলারিটি হিসাব করো, অসমোলারিটি কমে যাবে। তাহলে দুইটা সিচুয়েশন আমরা আলাদা করতেছি। একটাতে হচ্ছে আমার টোটাল শরীরের পানির কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র কিছু হাইপার অসমোলার পার্টিকেল আমি এক্সট্রাসেলুলার স্পেসে যোগ করে দিয়েছি, যার কারণে এক্সট্রাসেলুলার স্পেস ইন্ট্রাসেলুলার স্পেস থেকে পানি টেনে এক্সট্রাসেলুলার স্পেসে চলে গেছে। দিস ইজ হাইপার অসমোলার কন্ডিশন। দিস ইজ হাইপার অসমোলার কন্ডিশন। এই হাইপার অসমোলার কন্ডিশনে যে হাইপোনাট্রিমিয়া হয় এটা সিউডো হাইপোনাট্রিমিয়া, কারণ সোডিয়াম কন্টেন্টের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু যদি সত্যি সত্যি আমার এক্সট্রাসেলুলার স্পেসে সোডিয়াম বাড়ে এবং পানিও বাড়ে, সোডিয়াম বাড়ে এবং পানিও বাড়ে, কিন্তু তুলনায় পানিটা বেশি বাড়ে, তাহলে there will be hypoosmolarity and it will be a true hyponatremia. কারো কারো মনে প্রশ্ন হচ্ছে স্যার সোডিয়াম তো বাড়লো, অসমোলারিটি কমবে কেন? ঠিক তো? যে স্যার সোডিয়াম তো বাড়লো, অসমোলারিটি কমবে কেন? অসমোলারিটি জিনিসটা আসলে কি? অসমোলারিটি জিনিসটা আসলে কি? অসমোলারিটি জিনিসটা হচ্ছে তুমি 1 গ্লাস পানিতে যে কোনো কিছু গুলাইছো,
এই যে গুলাইছো, যেই জিনিসগুলো গুলাইছো যেটা পানির মধ্যে দ্রবীভূত আছে, অ্যাজ এ হোল পুরো জিনিসের দ্রবণটার ভিতরে যেই জিনিসগুলো তুমি ডাইলুট করছো, সেই সলিউটটার অ্যাজ এ হোল কনসেন্ট্রেশন হচ্ছে অসমোলারিটি। আবার বলতেছি কথাটা, what is osmolarity? Osmolarity is the concentration of as a whole the solute in the solvent, as a whole the solute in the solvent. প্রথমটার ভিতরে there is no change of solvent. Solvent, that is the water, remains same in the first situation, but the solute has increased, so osmolarity has increased. In the second condition, the solute is increased, solvent is also increased, truly increased, but the relationship, the ratio, the proportion between the solute and the solvent has increased more in comparison to the solute. So the concentration of solute in relation to solvent will be reduced. Osmolarity will be reduced. আমার কথাটা কি সবার কাছে পরিষ্কার? জি স্যার। কেউ না বুঝলে আমাকে বলো, একজনও না বুঝলে আমাকে বলো। স্যার আরেকবার। প্রথম ঘটনাটা যেখানে ঘটেছে, in the first situation, osmolarity is just a proportion between the solute and solvent. বাংলায় কি জানো বলো তোমরা? অভিশ্রবণ স্যার। আবার বলো। স্যার দ্রাবক। হ্যাঁ, দ্রাবক। আরেকটা কি? দ্রব। সলিউটটা কি? দ্রব স্যার। সলিউটটা দ্রব। দ্রব স্যার। দ্রব। ওকে, তাহলে সলিউট এবং সলভেন্ট, proportion between the solute and solvent determines the osmolarity. In the first situation, there is practically true change in the solvent, in solute only, no true change in the solvent. দ্রবের পরিমাণটা শুধু পরিবর্তন, দ্রবকের কোনো পরিবর্তন হয় নাই। Only the solute has changed, the solvent remains same. So when the solute has increased but solvent remains same, definitely the concentration of solute in the solution has increased, osmolarity has increased. But in the second situation, both solute and solvent has increased, but the proportion of increase is more in solvent than in solute. The solvent increased more, solute increased less. So when we are calculating the concentration, the solute appears less concentrated. The osmolarity has reduced. বোঝা গেছে কথাটা? জি স্যার। ওকে, তাহলে hyperosmolar, isoosmolar, these are known as pseudo-hyponatremia because the true solute content is only change, no change in the solvent. একটা কথা তোমরা মনে রাখবা, always remember one thing, the disorders of sodium are the disorders of water, and the disorders of water are the disorders of sodium. When you are dealing with hyponatremia, you are practically dealing with the problems of water. When you are dealing with the problems of water, you are practically dealing with the problem of sodium. এটা তোমরা আস্তে আস্তে বুঝবে। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস হচ্ছে আমরা সিউডোটা বুঝাই ফেললাম, তাই না? সিউডোটা পর্যন্ত বুঝছো তো? সিউডো পর্যন্ত পরিষ্কার হয়েছে তো? জি স্যার। এবং এইটা পরিষ্কার হয়েছে যে সোডিয়াম বাড়লেও হাইপোঅসমোলারিটি হবে যদি সোডিয়ামের সাথে পানিও বাড়ে। এইবার আসো ট্রু, there is true hyponatremia. True hyponatremia কন্ডিশনটা আমার তিনটা ভাবে হতে পারে। সে this is a
this is a normal proportion of this is a proportion of normal sodium and water content. Now, একটা হতে পারে there is reduced water and there is reduced sodium. সোডিয়ামও কমছে, ওয়াটারও কমছে, কথাটা বোঝা গেছে? কিন্তু there is more reduction of the sodium in comparison to reduction of water. There is more reduction of sodium in comparison to water. ঠিক আছে, মনে করো আগে ছিল 1 লিটার পানি 1 চামচ লবণ, পানিও কমে গেছে, লবণও কমে গেছে, পানি হয়ে গেছে 750 ml 750 ml, and when there was supposed to be 1 teaspoonful of salt, there is 1/4 teaspoon of salt. What would be the concentration of that solution? It was supposed to have 1 liter water, 1 teaspoonful of salt. Now there is 750 ml of water and 1/4 teaspoonful of salt. Hyposmolar, sir. হ্যাঁ, মানে হচ্ছে যে মানে সোডিয়ামের কনসেন্ট্রেশন কি হবে? কমে যাবে, কথাটা পরিষ্কার? জি স্যার। আরেকটা কন্ডিশন হতে পারে there is increase of water, there is increase of sodium, but the increase of sodium is less in comparison to increase of water. It was supposed to be 1 liter of water, 1 teaspoon of salt. Now there is 2 liter of water, but 1.5 teaspoon of salt. There was supposed to be 1 liter water with 1 teaspoonful of salt. Now there is 2 liter water, but only 1.5 teaspoonful of salt. What would be the concentration of sodium? Hyposmolarity, sir. Hyposmolar. Concentration of sodium will be ডিক্রিজ স্যার। decreased. Concentration of sodium will be ডিক্রিজ স্যার। decreased. কথা পরিষ্কার? Another situation, water has increased, but sodium remains same. Sodium remained same, but water has increased. There was supposed to be 1 liter of water, 1 teaspoonful of salt. Now there is 1.5 liter water, but 1 teaspoonful of salt. What will happen to the concentration of sodium? ডিক্রিজ স্যার। So all three will be associated with hyponatremia. কথাটা বোঝা গেছে? জি স্যার। এখন what are the different, হ্যাঁ বলো, what are the difference of these 3 pattern of hyponatremia? What is the clinical effect of sodium in body? What happens when sodium comes down? What happens when sodium goes up? What happens when sodium is normal? কে কে আসছে দেখি একটু। আরিফ হাসান,
জি স্যার। আরে তুমি যদি এখন মনে করো 6 লিটার পানি খেয়ে ফেললাম, জি স্যার। তোমার কি ইডেমা হবে? না স্যার, ওয়াটার হোমিওস্ট্যাসিস এর মাধ্যমে কন্ট্রোল হবে স্যার। ওয়াটার হোমিওস্ট্যাসিসের মাধ্যমে কন্ট্রোল হবে। তোমার তো সাথে সাথে প্রস্রাব হবে না। এই জি যে স্যার। এত পানি খেলে পানি কোথায় যাবে? এটা ভলিউম ওভারলোড করবে না? জি স্যার, করছে। তাহলে তোমার ইডেমা হবে না, হবে না? জি স্যার, এডিয়া হইতে পারে স্যার। ওর সাথে একমত কারা কারা, দ্বিমত কারা কারা? আরে ইফতারির সময় 3-4 লিটার পানি খেয়ে ফেলো না? স্যার অত খাই না স্যার, 2 লিটারের মতো খাই স্যার। তখন কি ইডেমা হয়? না স্যার। তোমার ব্লাড ভলিউম কত? স্যার 5 লিটার। 5 থেকে 5.5 এরকম স্যার। তার মধ্যে 2 লিটার পানি যোগ করে দিছো, কত পার্সেন্ট বাড়ছে? 30 to 40%। জি স্যার। ইডেমা হওয়ার কথা না? স্যার সমস্যা তো হয় না স্যার খাওয়ার পরে। তাহলে শুধু পানি বাড়লে ইডেমা হয়? If there is only increase of water, whether there is edema? না স্যার। Hydration status of the body is determined by sodium. Hydration status of the body is determined by sodium. কথাটা বোঝা গেছে? জি স্যার। Hydration, there will be volume overload. There will be volume overload when there is increased sodium. There will be dehydration when there is decreased sodium. And without the change of sodium, there will be no change of hydration. এই কথাটা মাথার মধ্যে পরিষ্কার করো। Any patient having edema, he has got total increase of sodium. Any patient with edema, he must have got total sodium content is increased. Any patient with dehydration, total sodium content is decreased. Any patient without edema, his total sodium content is normal. Am I clear to everyone? जी सर। For developing edema, a patient must have a total content of sodium to be increased. A patient who is dehydrated, he must have a total sodium content decreased. A patient who is neither dehydrated nor overhydrated, his sodium content, total sodium content is definitely normal. আমি শব্দটা কি ব্যবহার করছি? টোটাল সোডিয়াম কন্টেন্ট, নট হাইপোনাট্রিমিয়া, নট হাইপারনাট্রিমিয়া। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের এই পেশেন্টটা যার টোটাল সোডিয়াম কন্টেন্ট এবং টোটাল ওয়াটার কমে গেছে, সেই পেশেন্টটা আমার কাছে কি নিয়ে আসবে? ডিহাইড্রেশন। এই পেশেন্টটা যার টোটাল সোডিয়াম কন্টেন্ট এবং টোটাল ওয়াটার বেড়ে গেছে, সে আমার কাছে কি নিয়ে আসবে? इडिमा। ইডিমা স্যার। হাইপারভলিমিয়া। আর এই যে পেশেন্টটা, যে পেশেন্ট, সরি, নিচে নামলো কেন? এই পেশেন্টটা যেটা টোটাল সোডিয়াম কন্টেন্ট ইজ নরমাল, সেই পেশেন্টটা আমার কাছে কি নিয়ে আসবে? নরমাল ফিচার্স। ইউভলিমিয়া। সো আমি যদি বলি hyponatremia may occur in hypervolemic condition, hyponatremia may occur in hypovolemic condition, hypernatremia may occur in euvolemic condition. আমার কথাটার সাথে সবাই এগ্রিড না এগ্রিড না? Agree, sir. গুড।
ঠিক আছে, তাহলে আমরা একটু ফেরত যাই এটিওলজিতে। আমরা বলছিলাম যে হাইপোনাট্রিমিয়া মে বি সিউডো হাইপোনাট্রিমিয়া, যেখানে there is only change of osmolar particles other than sodium but no change of solvent। যেমন এটা কিসে হতে পারে, যে এই কথাগুলো আমি তোমাদের বলে আসছি, যে আইসোঅসমোলার হাইপোনাট্রিমিয়া যেমন হাইপারলিপিডিমিয়া, হাইপারপ্রোটিনেমিয়া, আর হাইপার অসমোলার হাইপোপ্রোটিনেমিয়া হাইপোনাট্রিমিয়া যেমন হাইপারগ্লাইসেমিয়া, ইনক্রিজ গ্লাইসিন। এই জিনিসটা তোমাদের জানা দরকার। এই জন্য আমি তোমাদের একটা গল্প বলি। ইট ওয়াজ কাপল অফ মান্থস ব্যাক, কোভিড সিচুয়েশন, আমাদের রাত্রেবেলা একটা ভিআইপি পেশেন্ট আসলো। তো আমাকে ফোন দিল যে স্যার পেশেন্টের সোডিয়াম ইজ 125, পেশেন্ট ইজ ডিসওরিয়েন্টেড, শুড উই টেক ইট অ্যাজ এ কেস অফ সিম্পটোমেটিক হাইপোনাট্রিমিয়া। সো আমি যেটা যদি তোমরা যদি আল্লাহ যদি কখনো তোমাদেরকে ইন্টার্ন হিসেবে আমি পাই, তোমরা দেখবে যে প্রথম যে কথাটা জিজ্ঞাসা করি যে পেশেন্টের গল্পটা কি, হোয়াট ইজ দ্য স্টোরি বিহাইন্ড দ্য পেশেন্ট। Then my assistant registrar told me that this patient was a known case of diabetic hypertension and he was on very uncontrolled diabetes mellitus, very uncontrolled. Then I asked him what is the blood glucose level now. He said that glucose is 30 millimolar and the patient is having hyponatremia. As I have taught you that the minimal symptom of hyponatremia needs to be treated. So, as per the definition, the minimum symptom of hyponatremia, this patient is drowsy, so I should treat this hyponatremia. Yes, definitely I should, but there is a problem. The problem is that he has got very high blood glucose level. So there is a possibility that this blood glucose is pulling the blood from the intracellular space, diluting the whole blood and making look the sodium low, but the sodium is almost all right. How to correct this situation? This is the correction formula. Blood glucose level above 5.6 millimole, each 5.6 millimole I have to add 1.6 millimole of sodium. So this patient has almost 25 millimole above 5.6. If there is 25 millimole and I have to correct with 1.6 for each 5.6 millimole, at least 5 millimole sodium should be corrected according to the raised blood glucose level. আমি কি বোঝাতে পারছি সবাইকে? ওই রোগীটার ব্লাড গ্লুকোজ লেভেল ছিল 30, ব্লাড গ্লুকোজ লেভেল 5.6 এর উপরে প্রতি 5.6 এর জন্য 1.6 সোডিয়াম আছে বলে ধরে নিতে হয়, কারেকশন ফ্যাক্টর যোগ করতে হয়। এই পেশেন্টের সোডিয়াম ছিল 125 কিন্তু ব্লাড গ্লুকোজ ছিল 30। যদি 125 এর সাথে 5.6 এর উপরে প্রতি 5.6 এর জন্য 1.6 করে যোগ করি, তাহলে ব্লাড সোডিয়াম চলে আসতেছে অলমোস্ট 130। তাহলে এই পেশেন্ট যে ড্রাউজি, সেটা কি সোডিয়ামের জন্য হয়েছে? তার ব্লাড গ্লুকোজের জন্য হয়েছে। এই পেশেন্টের যদি হাইপোনাট্রিমিয়ার সাথে মিনিমাল সিম্পটম থাকে, that need to be treated, but hyponatremia must be there. This hyponatremia is not a true hyponatremia. This is a false hyponatremia. This is a false hyponatremia. কথাটা বোঝানো গেছে? তোমাদের এত কিছু মনে রাখার দরকার নেই, তোমাদের শুধু এই কথাটা মনে রাখতে হবে যে in presence of high blood glucose, in presence of high lipid, in presence of high protein, sodium level is not truly represented. Sorry, আমি কি বোঝাতে পারছি কথাটা? The sodium level is not truly represented. এইটুক কথাটা শুধু মনে রেখো তোমরা, যে there is a term called pseudo hyponatremia। যদি ব্লাড গ্লুকোজ লেভেল অনেক বেশি থাকে, যদি প্রোটিন অনেক বেশি থাকে, মাল্টিপল মাইলোমা, শরীরে অনেক প্রোটিন, সিভিয়ার হাইপারলিপিডেমিয়া, অনেক লিপিড,
the blood glucose will, the sodium level will not be truly represented. এদের ক্ষেত্রে সোডিয়াম ইন্টারপ্রিটেশন করার আগে সাবধান হতে হবে। এই কারণে সোডিয়ামের যখন দেখবা যে আমরা অ্যাপ্রোচ করি তখন অবশ্যই আমরা ব্লাড গ্লুকোজ এবং লিপিডটা দেখে নেই। ওকে, নাও দ্য ট্রু হাইপোন্যাট্রিমিয়া কজ কি কি হতে পারে। আমরা প্রথম যে পিকচারটা দেখাইছিলাম, দেয়ার ইজ হাইপোভলিমিয়া, সোডিয়ামও কমে গেছে, পানিও কমে গেছে। দেয়ার ইজ রিডাকশন অফ সোডিয়াম এন্ড ওয়াটার। How that can be reduced? It can be non-renal loss, renal loss. In the non-renal loss, vomiting, diarrhea, burn, and third space lost. And renal loss, it can be due to diuretics. It can be due to osmolar diuretics, that is glucose. Hyperglycemia হলো অনেক গ্লুকোজ ইউরিনের সাথে বের হয়ে যাচ্ছে, সোডিয়ামকে নিয়ে বের হয়ে যাচ্ছে। রিকভারি ফেজ অফ AKI, আমরা তোমাদের বলছিলাম যে when the AKI is over, the glomerular filtration rate is earlier established in comparison to the tubular cell function. So there is glomerular filtration, but there is no tubular reabsorption. So the sodium will be lost. There are some diseases known as salt-losing nephropathy. In these diseases, the tubules are more affected, like interstitial disease, tubulointerstitial disease. Like if you are taking NSAID for a prolonged time, this NSAID will be deposited in the tubules and interstitium, destroying the function of the tubules and interstitium. It cannot reabsorb the sodium. The sodium and water will be lost from the tubules. Addison's disease, we know that aldosterone is the important thing to reabsorb the sodium and water. If there is Addison's disease, this aldosterone is not produced, sodium and water cannot be reabsorbed from the distal convoluted tubule. In all these situations, the kidney cannot retain what sodium and water it should be retaining, and there is loss of water, loss of sodium, but the loss of sodium is less, it is more in comparison to the water. There is more sodium loss, less water loss, so there is hyponatremia. আবার বলতেছি কথাগুলো। ভমিটিং, ডায়রিয়া, বার্ন, থার্ড স্পেস লস মানে কি বলতো? What is third space lost? Anyone? Sir, insensible water loss. No. Yes, very good. Third space মানে হচ্ছে কারো যদি বাউলে অনেক বেশি ফ্লুইড জমা হয়ে যায়, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হচ্ছে, আমার বাউলগুলো ডাইলেটেড হয়ে গেছে, অনেক বেশি ফ্লুইড বাউলে জমে আছে, দিস আর দ্য থার্ড স্পেস। intestinal obstruction, severe ascites on pleural effusion develop করলো, থার্ড স্পেস লস। এগুলোতে যদি আমার লবণ এবং পানি দুটোই লস্ট হয়, স্পেশালি দ্য লস অফ সোডিয়াম ইজ মোর ইন কম্পারিজন টু ওয়াটার, সোডিয়ামটা বেশি কমছে, পানিটা কম কমছে, দেয়ার উইল বি হাইপোনাট্রিমিয়া। একইভাবে আমার কিডনি দিয়ে যদি ডায়াবেটিক্স খাওয়াচ্ছি, সোডিয়াম এন্ড ওয়াটার দুটোই কমে যাচ্ছে, কিন্তু সোডিয়াম বেশি কমতেছে, ওয়াটার কম কমতেছে, তাহলে কম্পেয়ারে সোডিয়াম এন্ড ওয়াটার কম্পেয়ারে কনসেন্ট্রেশনটা কি হবে? সোডিয়াম এন্ড ওয়াটার কম্পারিজনে কনসেন্ট্রেশনটা কি হবে? সোডিয়াম বেশি কমতেছে, পানি কম কমতেছে, তাহলে ঘনত্ব কি হবে? সোডিয়ামের ঘনত্ব কমে যাবে, সোডিয়ামের ঘনত্ব কমে যাবে। রোল নাম্বার 18, মিতু। রোল নাম্বার 18। শোনা যাচ্ছে না? আচ্ছা, শোনো, তোমাদের কথা বলার অভ্যাস করতে হবে। দিস ইজ এ প্রফেশন যেখানে তোমাকে কথা বলার অভ্যাস করতে হবে, ঠিক আছে? আমি তোমাদের এই কথাটা বারবার বলি, কথা বলার অভ্যাস করতে হবে, ঠিক আছে?
তুমি কথা যদি না বলো তাহলে তুমি নিজেকে জাজ করতে পারবে না। প্রতিটা স্টুডেন্টের মাস্ট কাম আউট অফ দিস। বিসমিল্লাহ বলে কথা বলতে হবে। ইউ হ্যাভ টু টক। ইফ ইউ কিপ সাইলেন্ট, if you have got intention to hide, you are not taking participation in the competition, and that is not right. Once you have developed the courage to talk, you will be pulled into the competition. You will be forced to study. এই দেখো, আমি তোমাদের একটা কথা বলি। I was never a very good student. I was never a very good student. I was not even a regular student. For a very long time, আমার দীর্ঘ সময় আমি একেবারে কখনো রেগুলার স্টুডেন্ট, পড়ুয়া স্টুডেন্ট, এই টাইপের স্টুডেন্ট আমি কোনোদিনই ছিলাম না, কোনোদিন না। এন্ড যেহেতু আমি ওই লেভেল থেকে এসে পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন করেছি, আমার জীবনের যে শিক্ষাটা আমার মনে হয় যে আমি যে জিনিসটা এই কারণে তোমাদেরকে বলি যে আমার স্টুডেন্ট লাইফে যেই স্টুডেন্টদেরকে, আমার যে বন্ধুদেরকে আমার পর্বত সমান মনে হতো, হিমালয় সমান মনে হতো যে এদের নলেজের কোনোদিন ধারে কাছে আমি পৌঁছাতে পারবো না। বাট when I started to run, I felt যে না, এটা তো আসলে বেশি কঠিন না। এবং একটা সময় এসে আমার মনে হচ্ছে যে অযথাই একটা সময় আমি ভয় পেয়ে চুপ করেছিলাম। কারো কনসেপশন বা কারো নলেজই খুব বেশি ডিফারেন্স নাই। আমি কি তোমাদেরকে আমার কথাটা বোঝাতে পারছি? যে যে স্টুডেন্টটা রেগুলার, যে স্টুডেন্টটা প্রতিদিন ক্লাস করছে, প্রতিদিন নোট নিচ্ছে, ও স্বাভাবিকভাবে একটা ইরেগুলার স্টুডেন্টের চেয়ে একটু আগানো থাকবে, একটু সাহসী থাকবে, একটু কথা বলবে। তার মানে যে একটু ইরেগুলার, যে রেগুলার ক্লাসটা করছে না বা যে রেগুলার ক্লাসে পড়াটা করছে না, সে যে তার চেয়ে কম পটেনশিয়াল, এটা কখনো মনে করার কোনো কারণ নাই। আমি আমার পার্সোনাল লাইফে হোয়াট আই ফেল, যে স্টুডেন্টটাকে আমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আমার হিমালয় সমান মনে হয়েছে, যে ওর নোট পড়ে আমি পরীক্ষা দিচ্ছি, হি ইজ টেকিং দ্য নোটস, এবং সেই নোটগুলো আমি খুব যত্ন সহকারে ফটোকপি করে এনে পড়ে আমি পরীক্ষা দিচ্ছি। সেই স্টুডেন্টটা যখন ফেলোশিপ পরীক্ষা দিচ্ছে, আমি ফেলোশিপ পরীক্ষা কন্ডাক্ট করতেছি, ও পরীক্ষা দিচ্ছে। আই এম নট প্রাউড অফ ইট, এটা আমি খুব গর্বিত তা বলতেছি না, বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আই ওয়াজ এবল টু ওভারকাম। তোমরা যারাই মনে পানা থাকার একটা টেন্ডেন্সি হচ্ছে, প্লিজ কাম ফরওয়ার্ড। ইট ইজ নেভার টু লেট, বাট টুমরো উইল নেভার কাম। ইট ইজ নেভার টু লেট, এটা কখনো টু লেট হয়ে গেছে তা না, বাট ইফ ইউ থিঙ্ক আই উইল ডু ইট টুমরো, টুমরো উইল নেভার কাম। ঠিক আছে? ফারহানা, ফারহানা, ফারহানা 168, ফারহানা কথা বলে না কেন এগুলো? কানিজ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে বলো যে এই যে ভমিটিং, ডায়রিয়া, বার্ন, থার্ড স্পেস লস, ডায়াবেটিক্স, অসমোলার ডায়াবেটিক্স, সল্ট লুজিং নেফ্রোপ্যাথি, অ্যাডিসন, এই যে ফ্লুইড এবং সোডিয়াম এবং ফ্লুইড লস হচ্ছে, এর মধ্যে সোডিয়াম বেশি লস হচ্ছে, পানি কম লস হচ্ছে, এই জন্য হাইপোনাট্রিমিয়া হচ্ছে। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে এই একই কন্ডিশন গুলোতে কি হাইপারন্যাট্রিমিয়া হতে পারে? স্যার যদি সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় তাহলে স্যার হাইপারনাট্রিমিয়া হতে পারে। মানে কিভাবে সোডিয়ামের পরিমাণ বাড়বে?
স্যার যদি ওই পেশেন্টটাকে নর্মাল স্যালাইন বা না না না, এই প্যাথোলজিক্যাল মেকানিজমে মনে করো আমার বমি হচ্ছে, আমার বমিতে যদি সোডিয়াম এবং ওয়াটার দুটোই বের হচ্ছে, সোডিয়াম বেশি বের হয়ে গেছে, পানি কম বের হয়েছে, তাহলে আমার কি তৈরি হয়েছে? হাইপোনাট্রিমিয়া। জি স্যার যদি এরকম হয় যে পানিটা বেশি বের হলো, কম বের হলো, জি স্যার সেই ক্ষেত্রে হাইপারনাট্রিমিয়া হতে পারে। হাইপারনাট্রিমিয়া হতে পারে। এই জি স্যার হাইপারনাট্রিমিয়া এবং হাইপোনাট্রিমিয়ার কজ গুলো কিন্তু সেম। এই কারণে তোমার লস হচ্ছে, যদি ভমিটিং, ডায়রিয়া, বার্ন এগুলোতে যদি সোডিয়াম বেশি লস হয়, পানি কম লস হয়, দেয়ার ইজ হাইপোনাট্রিমিয়া। যদি এই একই কারণে সোডিয়াম কম লস হয়, পানি বেশি লস হয়, দেয়ার উইল বি হাইপারনাট্রিমিয়া। আমার কথাটা পরিষ্কার? সবার কাছে আমার কথাটা পরিষ্কার কিনা? জি স্যার। যে যেই কারণগুলোতে লস হয়, যদি আমার সোডিয়াম এন্ড ওয়াটার দুটোই লস হয়, যদি সোডিয়াম বেশি লস হয়, পানি কম লস হয়, দেয়ার ইজ হাইপোনাট্রিমিয়া। যদি সোডিয়াম কম লস হয়, পানি বেশি লস হয়, তাহলে দেয়ার উইল বি হাইপারনাট্রিমিয়া। It all matters which one is more loss, and anything can happen. আমার এই কথা পরিষ্কার সবার কাছে? Very good. So these are the causes of hypovolemic hyponatremia. Next is hypervolemic hypernatremia. These are the conditions of edema. Look at the conditions. শরীরের যত কারণে, আমি তোমাদের বলছি যে সোডিয়াম না বাড়লে ইডেমা হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং তোমাদেরকে যদি ইডেমা কজ জিজ্ঞেস করা হয়, তোমরা যে চারটা কমন কজ বলো, যে হার্ট ফেলিওর, ক্রনিক লিভার ডিজিজ, নেফ্রোটিক সিনড্রোম এন্ড ক্রনিক কিডনি ডিজিজ, এই চারটা জিনিসে সোডিয়াম লেভেল অবশ্যই কি হতে হবে? কম হইতে হবে স্যার। সোডিয়াম লেভেল কি হতে হবে? হাই স্যার। বাড়তে হবে। যদি সোডিয়াম না বাড়ে, নেভার বি এনি ইডেমা। এই কথাটা পরিষ্কার কিনা? যে সোডিয়াম না বাড়লে নেভার বি ইডেমা, সোডিয়াম না বাড়লে দেয়ার উইল নেভার বি ইডেমা। সুতরাং হাইপারভলিউমিক কন্ডিশন মানে ইডেমাটাস কন্ডিশন। তোমাদেরকে ইডেমার কজ জিজ্ঞেস করা হলে এই চারটা কজ তোমরা বলো, হার্ট ফেলিউর, ক্রনিক লিভার ডিজিজ, নেফ্রোটিক সিনড্রোম, সিকেডি। এই চারটাতে আমার টোটাল সোডিয়াম কন্টেন্ট আসলে কি হয়েছে? টোটাল সোডিয়াম কন্টেন্ট কি হয়েছে? বাড়েছে। বেড়ে গেছে। যদি বেড়ে যায় তাহলে আমি হাইপোনাট্রিমিয়া কেন বলতেছি? না, সোডিয়ামও বাড়ছে, পানিও বাড়ছে, কিন্তু সোডিয়ামের তুলনায় পানিটা বেশি বেশি বাড়ছে। বাড়ছে। যেই কারণে আমি যখন কনসেন্ট্রেশন দেখতেছি দেয়ার ইজ হাইপোনাট্রিমিয়া, যখন কনসেন্ট্রেশন দেখতেছি হাইপোনাট্রিমিয়া, বাট দ্য পেশেন্ট ইজ ইডেমাটাস, সো দ্য true sodium content, the total sodium content is definitely increased. The total sodium content is definitely increased. কেন আমি hyponatremia পাচ্ছি? Because there is increase of sodium, increase of water, but in comparison to sodium, water has increased more. In comparison to sodium, water has increased more. So the dilution of sodium is low. This is also known as dilutional hyponatremia. Dilutional hyponatremia. Now euvolemia. Euvolemia আমরা পড়ানোর সময় কি বলছি? There is no change of sodium, there is only change of water. এখানে দুইটা তিনটা কজ মনে রাখতে হবে। একটা হচ্ছে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ADH secretion. ADH is an hormone যেটার কাজ কি? অ্যান্টি-ডায়ুরেসিস, অ্যান্টি-ডায়ুরেটিক হরমোন। There are some conditions like in brain and especially in the lung, যেমন ব্রেইনের যে কোনো কিছুতে, স্ট্রোক, ট্রমা, সার্জারি, টিউমার, ইনফেকশন, লাংসের ইনফেকশন, টিউমার, এগুলোতে there is increased antidiuretic hormone. This antidiuretic hormone retains only water. This antidiuretic hormone retains only water. There is no change of sodium. Sodium আগে যা ছিল এখন তাই আছে, কিন্তু অ্যান্টিডায়োটিক হরমোন এক্সেস ওয়াটার ধরে রাখছে। So the sodium will be
concentration of sodium will be decreased. This is known as syndrome of inappropriate ADH secretion. Psychogenic polydipsia, সারাদিন পানি খাই, increase water, normal sodium. Sodium will be decreased. Hypothyroidism. Hypothyroidism, there is less metabolism. When there is less metabolism, there is less clearance of osmolar particles that draws water. তোমাদের বিস্তারিত যাওয়ার দরকার নেই, তোমরা প্রথম দুইটা শুধু মনে রাখো, সিয়ার এন্ড সাইকোজেনিক পলিডিপসিয়া, বাকিগুলো মনে রাখার দরকার নাই। ওকে, নেক্সট আমরা কি কি ইনভেস্টিগেশন করব? ইনভেস্টিগেশনের মধ্যে আমি তোমাদের বলছি যে অলরেডি আই হ্যাভ ডান দ্য সিরাম ইলেকট্রোলাইট, আদারওয়াইজ আই কুডন্ট হ্যাভ আন্ডারস্টুড দ্যাট দিস ইজ এ কেস অফ হাইপোনাট্রিমিয়া। সিরাম ইলেকট্রোলাইট করার পরে আমি তোমাদেরকে তখন বলছিলাম যে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস অবশ্যই করব। একটা হচ্ছে প্লাজমা অসমোলারিটি। যদি প্লাজমা অসমোলারিটি ঠিক না থাকে, তাহলে কখনো প্লাজমা অসমোলারিটি হাইপো অসমোলার না হলে আমি কখনো এটাকে ট্রু হাইপোনাট্রিমিয়া চিন্তা করব না। We'll also do the blood glucose and lipid profile to exclude hyperglycemia and hypertriglyceridemia, and we'll also do the creatinine. Now, এই চারটা জিনিস আমরা সবার কাছে থিওরিটিক্যালি পড়ি, কিন্তু আমাদের দেশে প্লাজমা অসমোলারিটিটা আমরা নরমালি প্র্যাকটিস করি না, আমাদের অ্যাভেলেবিলিটি নাই, তাই আমরা প্র্যাকটিস করি না। আমরা ব্লাড গ্লুকোজ করি, লিপিড প্রোফাইল করি, ক্রিয়েটিনিন করি। এখন পেশেন্ট যদি হাইপার ভলিউম, এইটা সবার জন্য, তারপরে পেশেন্ট যদি হাইপার ভলিউমিক হয়, হাইপার ভলিউমের যে চারটা কজ, সেই চারটা কজ এক্সক্লুড করার চেষ্টা করব। পেশেন্ট যদি হাইপার ভলিউমিক হয়, তাহলে এই চারটা কজ, আমার যে কোনো পেশেন্ট ফোলা নিয়ে আসলো, আবার একটু প্রশ্ন করি, রাইট? জি স্যার। ওকে, তুমি আমাকে একটু বলো তো যে একটা পেশেন্ট তোমার কাছে আসলো যে স্যার আমি ফুলে গেছি, ম্যাডাম আমি ফুলে গেছি, তার কি কি ইনভেস্টিগেশন করতে দিবা? তোমার সামনে ডিজিজ হচ্ছে হার্ট ফেলিউর, সিএলডি, নেফ্রোটিক সিনড্রোম, রেনাল ইমপেয়ারমেন্ট, কি কি ইনভেস্টিগেশন তুমি তার করতে দিবা? ফুলে গেছি আমি। স্যার সিরাম ইলেকট্রোলাইট, সিরাম অলওয়েজ স্টার্ট উইথ ইউরিন। যে জীবনে যত জায়গায় কোনো ইনভেস্টিগেশন বলবা, যদি ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন রিলেটেড হয়, ইউ মাস্ট স্টার্ট উইথ ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। আমার কথা বুঝছো? জীবনে যত জায়গায় ইনভেস্টিগেশন বলবা, যদি ইউরিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন রিলেটেড হয়, স্টার্টস উইথ ইউরিন। বলো। জি স্যার। স্যার ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, তারপর স্যার সিরাম ইলেকট্রোলাইট, ব্লাড গ্লুকোজ লেভেল, লিপিড প্রোফাইল। ব্লাড গ্লুকোজ লেভেল কেন করবা? ব্লাড গ্লুকোজ লেভেল তো তোমার ইডেমার সাথে রিলেটেড না, ব্লাড গ্লুকোজ লেভেল কেন করবা? শোনো, তোমার সামনে রোগ কি কি? নেফ্রোটিক সিনড্রোম, সিকেডি। তোমার কি পরীক্ষা করা দরকার? এই দুইটাকে এক্সক্লুড করার জন্য একটা ইউরিন, একটা ক্রিয়েটিনিন, শেষ। কথা পরিষ্কার কিনা? জি স্যার। স্যার সিরাম অ্যালবুমিন করব। সিরাম অ্যালবুমিন কার জন্য করবা? স্যার যেহেতু নেফ্রোটিক সিনড্রোম আছে। দুইটা জিনিসের জন্য। যদি ইউরিনে প্রোটিন আসে, সিরাম অ্যালবুমিন লো হতে পারে, এটা একটা কজ। আরেকটা হচ্ছে যদি ইউরিন নরমাল থাকে, যদি সিরাম অ্যালবুমিন লো হয়, ইট ইজ সাজেস্টিভ অফ অ্যালবুমিন। তো দুইটা ঘটনা ঘটতে পারে, হয় হচ্ছে যে ও বের হয়ে যাচ্ছে ইউরিন দিয়ে, নেফ্রোটিক সিনড্রোম অথবা সিকেডি। আরেকটা হচ্ছে ও তৈরি হচ্ছে না, ও তৈরি করার দায়িত্ব কার? স্যার লিভারের। লিভারের। তাহলে যদি বের না হয়ে যায়, ইউরিনারিতে কোনো অ্যালবুমিন নাই কিন্তু সিরাম অ্যালবুমিন লো, তাহলে এটা কার দিকে ইন্ডিকেট করে? স্যার লিভার ডিজিজ। লিভার ডিজিজ। তাহলে সিরাম অ্যালবুমিন লো আমরা কার জন্য করব? সিরাম অ্যালবুমিনটা কার জন্য করব? ক্রনিক লিভার ডিজিজ। ক্রনিক লিভার ডিজিজ।
সাথে আমরা কি করব, একটা আল্ট্রাসোনোগ্রাম করব স্প্লিনোমেগালি আছে কিনা দেখার জন্য। তাহলে নেফ্রোটিক সিনড্রোম আর সিকেডির জন্য করলাম ইউরিন আর ক্রিয়েটিনিন, ক্রনিক লিভার ডিজিজের জন্য করলাম সিরাম অ্যালবুমিন একটা আল্ট্রাসোনোগ্রাম, আর হার্ট ফেলিওরের জন্য করব একটা স্যার ইকোকার্ডিওগ্রাম। স্যার ইকোকার্ডিওগ্রাম। এক্সরে চেস্ট। এক্সরে চেস্টে যদি হার্ট বড় থাকে তখন ইকোকার্ডিওগ্রাম। কথা কি পরিষ্কার? জি স্যার। ইফ দেয়ার ইজ অ্যাসোসিয়েটেড, এই সবগুলো যদি ঠিক থাকে তখন আমরা থাইরয়েড হরমোনটা পরীক্ষা করি। তাহলে যে কোনো পেশেন্ট তোমার কাছে যদি ফোলা নিয়ে আসে, তাহলে আমরা কি করব, আমরা এই কয়েকটা জিনিস দেখব। তার কিডনির জন্য আমরা ইউরিন ক্রিয়েটিনিন দেখব, তার হার্টটার জন্য আমরা একটা এক্সরে করব, তার লিভারটার জন্য আমরা একটা সিরাম অ্যালবুমিন একটা আল্ট্রাসোনোগ্রাম করব। কথা পরিষ্কার? আর এগুলো নরমাল থাকলে আমরা হাইপোথাইরয়েডিজমটা এক্সক্লুড করব। এই কথাটা সবাই পরিষ্কার হয়েছে কিনা? তোমার একটা বন্ধুর বাবা হঠাৎ করে ফুলে গেছে, তুমি 5th ইয়ারের স্টুডেন্ট, তোমাকে বললো যে কি কি পরীক্ষা করাবো, ডাক্তারের কাছে যাবো, কি কি পরীক্ষা করাবো, অ্যাটলিস্ট এইটুকু আমরা বলতে পারবো কিনা? ভেরি গুড। আর 24 আওয়ার্স ইউরিন সোডিয়াম মে বি হেল্পফুল। এটা সাধারণত আমরা হাইপার ভলিউমিয়া কেসগুলো তো একেবারে পরিষ্কার যে আইদার নেফ্রোটিক সিনড্রোম অথবা ক্রনিক কিডনি ডিজিজ অথবা হার্ট ফেলিওর অথবা সিএলডি। এর ক্ষেত্রে আমরা খুব জটিল পরীক্ষা নিরীক্ষা যাই না, বরং আমরা এই চারটার মধ্যে কোনটা এটা এস্টাবলিশ করার পরীক্ষা দিই। তবে যদি জিজ্ঞাসা করে বলতে পারি যে এখানে 24 আওয়ার্স ইউরিন সোডিয়ামটা may be used because it will be increased only in CKD বা renal impact। এটা তোমাদের মনে না রাখলেও চলবে। ওকে, নেক্সট হচ্ছে ফর হাইপোভলিউমিয়া। একটা পেশেন্ট হাইপোভলিউমিয়া উইথ হাইপোনাট্রিমিয়া। এখানেও প্রথমে তোমাদের মনে রাখতে হবে যে আমরা কোনো পরীক্ষা করাবো না যদি পেশেন্টের ডায়রিয়া থাকে, যদি ভমিটিং থাকে, যদি বার্ন থাকে। আমি পরীক্ষা করাবো? বলো আমি পরীক্ষা করাবো? একটা পেশেন্ট তোমার কাছে হাইপোনাট্রিমিয়া নিয়ে আসলো যে বমি করতেছে, তার 24 আওয়ার্স ইউরিন সোডিয়াম করাবা তুমি? না স্যার। এটা অবভিয়াস, এটা কখনোই করাবো না। হ্যাঁ, আমরা তখনই করাবো যে আমি পেশেন্টটাকে ডিহাইড্রেটেড পাচ্ছি, হাইপোভলিউমিক পাচ্ছি, কিন্তু আমি ডিসিশন নিতে পারছি না যে এইটা কোত্থেকে লস হচ্ছে। এটা কি রেনাল লস নাকি এক্সট্রা রেনাল লস? এটা কি রেনাল লস নাকি এক্সট্রা রেনাল লস? যে এটা কি রেনাল লস নাকি এক্সট্রা রেনাল লস, তখন আমাদের জানা দরকার যে তার ইউরিনের সাথে প্রচুর সোডিয়াম বের হয়ে যাচ্ছে কিনা। তাহলে ইউরিনের সাথে সোডিয়াম বের হয়ে যাওয়ার হিসাবটা হচ্ছে একটা পেশেন্ট যদি সোডিয়াম কনসেন্ট্রেশন কম থাকে, হাইপোনাট্রিমিয়া থাকে, তাহলে তার ইউরিনে যে সোডিয়াম বের হবে সেই সোডিয়ামটার কনসেন্ট্রেশন 20 মিলিমোল পার লিটারের কম হওয়ার কথা, যদি কিডনি দায়িত্ব পালন করে। আমি কথাটা আবার বলতেছি, আমার সোডিয়াম কম মানে আমার ফ্লুইড কম। আমি তো বলছি সোডিয়াম কম মানে হাইড্রেশন কম, ঠিক? যদি সোডিয়াম কম থাকে, হাইড্রেশন কম থাকে, তাহলে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম কাজ করবে। যদি রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম কাজ করে, তাহলে আমার কিডনি এই সোডিয়ামটা রিটেইন করার চেষ্টা করবে। যদি রিটেইন করার চেষ্টা করে, তাহলে ইউরিনের সোডিয়ামটা কমে যাবে। এই কথাটা সবাই পরিষ্কার হয়েছে কিনা? জি। আমার কোনো কারণে শরীর থেকে সোডিয়াম কমে যাচ্ছে, সোডিয়াম কমে যাওয়া মানে আমি ডিহাইড্রেটেড হয়ে যাওয়া, মানে আমার রেনাল পারফিউশন কম হওয়া, মানে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম অ্যাক্টিভেটেড হওয়া। রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সোডিয়াম এন্ড ওয়াটার রিটেইন করবে। যদি ইউরিন থেকে সোডিয়াম এন্ড ওয়াটার রিটেইন করে রাখে, তাহলে আমার ইউরিনের সোডিয়াম কি হওয়ার কথা? কম হওয়ার কথা, কমে যাওয়ার কথা। ইউরিনের সোডিয়াম কি হওয়ার কথা? কমে যাওয়ার কথা। কথা পরিষ্কার?
সুতরাং আমার কিডনি যদি ভালো থাকে, কিডনি যদি ঠিকভাবে দায়িত্ব পালন করে, if renal function is intact, the sodium concentration in urine should be less than 20 millimole per liter. একটা জায়গা আমি তোমাদেরকে পরিষ্কার করি, we are measuring the 24 hours urine sodium, but we are expressing the value as millimole per liter. It is not 24 hours output. It is not 24 hours sodium. We express the measurement as millimole per liter, but it is measured as 24 hours urine sodium. Like you have got an urine output of 3.5 liter, and you have got total sodium content in that 3.5 liter is like 65 or 70. Now you divide it and find out per liter sodium content, and that is used for the calculation. কথাটা পরিষ্কার? জি স্যার। ওকে, তাহলে 24 hours urine sodium-এর ব্যবহারটা হচ্ছে একটাই, to find out whether my kidneys are functioning normally or not. If the renal function is all right, the loss is from extrarenal side. If the renal function is impaired, loss is from the renal side. We will look into the etiologies related to renal system, and if the renal function is intact, we will look into the etiologies extrarenal system. কথা বোঝা গেছে? For euvolemic hyponatremia, just remember plasma osmolarity, urine osmolarity, and 24 hours urine sodium. Don't go into the details of it. Don't go into the details of it. You don't have to remember it. You don't have to remember it, okay? This is the flow chart. Flow chart এই জন্য দিছি, যদি তুমি পুরোটা পড়ে আসো, if you are on through till this point of lecture, I believe you'll be able to understand it. See, identify the sodium, then assess the serum osmolarity, hyperosmolar, normosmolar. These are pseudo-hyponatremia. Only the hyperosmolar is the true hyponatremia. If the true hyponatremia, it may be hypovolemic, it may be hypervolemic, it may be euvolemic. The hypovolemic, if the urine sodium is high, then the cause are renal. If the urine sodium is low, the cause are extrarenal. And if it is hypervolemic, then if the urine sodium is high, it's renal cause. If it's less than 20, it's the extrarenal, the other causes than renal. And if it is euvolemic, these are the cause. Don't go into it. এই flowchartটা just আমি দিছি যদি তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে. You don't have to remember this. Now I can do management. আমরা যখন hyponatremia manage করব, we have to ask 3 questions. Whether it is acute or chronic, whether the patient is symptomatic or not, what is the volume status of the patient? Whether it is acute or chronic, whether the patient is symptomatic or not, what is the volume status of the patient, okay? Acute or chronic, এইটার ইম্পর্টেন্সটা। Acute মানে হচ্ছে যদি আমি visible fluid loss হয়, post operative acute hyponatremia হয়, theoretically যদি hyponatremia কজটা 48 ঘন্টার কম হয়, if it is less than 48 hours. Chronic হচ্ছে if it is more than 48 hours. Plus, but remember one thing. If you are not looking at the loss, if you are not certain that, okay, this hyponatremia is due to vomiting and this vomiting has started 6 hours back. If you cannot see the loss, never treat the patient as acute hyponatremia. Always treat the patient as chronic hyponatremia. আবার বলতেছি কথাটা, তুমি যদি নিশ্চিত না হও যে তোমার চোখের সামনে লসটা হচ্ছে, never treat the patient as acute hyponatremia. Always treat the patient as chronic hyponatremia. Key importance এটা, sorry, it is the importance of rate of correction. In case of acute hyponatremia, the rate of correction is 2 millimole per liter per hour.
in case of chronic hyponatremia, it is not more than 0.5 millimole per liter per hour. And the total correction should not be more than 10 millimole per liter per hour. একটু আমরা বোঝাতে হবে। আমার কতক্ষণ টাইম আছে আর? 10 মিনিট স্যার। ওকে, বুঝি নাই। আমাদের ব্রেইন, আমাদের ব্লাড ভেসেল, এইখানে সোডিয়াম বা অসমোলাইটির সাথে এইখানে সোডিয়াম বা অসমোলাইটি আমার একটা মিল রাখতে হয়। সোডিয়াম কথাটা লেখা ঠিক হলো না, অসমোলাইটিটা মোর রাইট। এখন আমার ব্রেইনের, আমার ব্লাডের সোডিয়ামটা কম, আমার অসমোলাইটি কম, তাহলে ও কি করবে? ব্রেইন ব্লাডের থেকে পানি টেনে ফুলে ওঠার চেষ্টা করবে, ঠিক? জি স্যার। ইন্ট্রাসেলুলার সোয়েলিং হওয়ার চেষ্টা করবে। এখন এই সোয়েলিং যদি হতে থাকে তাহলে ব্রেইনটা আস্তে আস্তে ফুলে যাবে। তাহলে আল্লাহ তাআলা কি আমাদের এর উপরে ছেড়ে দিবেন? Should not be there any feedback mechanism. There is a feedback mechanism. What is the feedback mechanism? When the plasma osmolality remains changed for 48 hours, the brain starts to retain or lose urea. বাইরের অসমোলাইটি যদি বাড়তে থাকে, ব্রেইন সেলগুলো ইউরিয়া ধরে রাখা শুরু করে। ইউরিয়া ধরে রেখে রেখে ওর অসমোলাইটিটাকে ওর সমান সমান করে দেয়। When the plasma osmolality starts to fall, the brain cell starts to lose urea, reduce intracellular osmolality, so that the change of osmolality does not affect the brain function. কথাটা পরিষ্কার কিনা সবার কাছে? কথাটা সবার কাছে পরিষ্কার কিনা? আমার রক্ত যখন অসমোলাইটি কমে যায়, 48 ঘন্টা পার হওয়ার সাথে সাথেই ব্রেইন রক্তের অসমোলারিটির সাথে তাল রেখে ব্রেইনের সেলের অসমোলারিটি চেঞ্জ করা শুরু করে। যদি বাইরের অসমোলারিটি বেড়ে যায়, ব্রেইনের সেলের অসমোলারিটি ব্রেইন বাড়ায় দেয়। যদি বাইরের অসমোলারিটি কমে যায়, ব্রেইনের অসমোলারিটি সেলগুলো আস্তে আস্তে কমায় দেয়, টু মেইনটেইন দ্য ইকুইলিব্রিয়াম। বোঝা গেছে কথাটা? ওকে, এখন মনে করো এই পেশেন্টের সোডিয়াম ছিল 110, তাহলে এর ব্রেইন কি করছে? ভিতরে 110 অসমোলের সমান অসমোলাইটি তৈরি করে রাখছে, তাই না? এখন তুমি চিন্তা করলে একে চিকিৎসা করতে হবে, তুমি সাথে সাথে এক টানে করলা কি এটাকে 135 এ উঠায় দিলা। এখন কি হলো? 110 থেকে 2 ঘন্টার মধ্যে তুমি এটা 135 এ উঠায় দিলা। ব্রেইনের ভিতরে অসমোলারিটি কত? 110। তুমি সাডেনলি এটাকে কারেকশন করে 135 এ নিয়ে গেলা। এখন ব্লাড ভেসেলটা, ব্লাডের ভিতরে অসমোলারিটি 135, ব্রেইনের ভিতরে 110। ব্রেইনে কি হবে? ব্রেইনে কি হবে? সেলের থেকে পানি টেনে বের করে নিয়ে আসবে, ঠিক? এই যে সেলের থেকে পানি টেনে নিয়ে আসলে যে ঘটনাটা ঘটে, এটা ক্লিনিক্যাল নাম হচ্ছে মাইলিনোলাইসিস। কি বলছি? মাইলিনোলাইসিস। The myelin sheath of the brain system becomes disrupted, and these myelinolysis is more pronounced at the pons. এটার নাম হচ্ছে central pontine myelinolysis. Central pontine myelinolysis. রোগী এসে বলে, স্যার আমার মার একটু স্যার এলোমেলো বকছিল, আমি ডাক্তারদের কাছে নিয়ে আসলাম,
চেম্বারে দেখাইলাম, সোডিয়াম পাওয়া গেছিল 105। আমি হাসপাতালে নিয়ে গেলাম, হাসপাতালে স্যার একটা স্যালাইন দিল, স্যালাইন দেওয়ার পরে এরপরে মা তারা কথাও বলে না, নড়াচড়াও করে না, এখন হচ্ছে আর হাত পা কিচ্ছু নাড়ে না। কি হয়েছে ঘটনাটা? You have corrected too rapidly. You have corrected too rapidly. কথাটা বোঝা গেছে কিনা? So তোমাকে এমন ভাবে কারেকশন করতে হবে so that brain gets time, ওর সাথে যেন একটা ইকুইলিব্রিয়াম স্টাবলিশ করতে পারে। ব্রেইনকে সময় দিতে হবে যাতে ও ইকুইলিব্রিয়াম স্টাবলিশ করতে পারে। Any change of sodium very rapidly, তুমি হাইপোন্যাট্রিমিয়াকে দ্রুত কারেকশন করতে যাও, তুমি হাইপারন্যাট্রিমিয়াকে দ্রুত কারেকশন করতে যাও, তুমি যেইটাই দ্রুত কারেকশন করতে যাও না কেন, there is chance of myelinolysis. কথা কি বোঝা গেছে? That is why when we are correcting sodium, we must know that in which period, এটা কি acute না chronic। এই কারণেই বলছি সেফার সাইডে রাখার জন্য তুমি সব সময় ধরে নিবে এটা ক্রনিক, এবং ক্রনিকের রেট অফ কারেকশন শুড বি অলওয়েজ 0.5 মিলিমোল পার লিটার, এবং টোটাল 24 আওয়ার্স এর কারেকশন শুড নট বি মোর দ্যান 10। তাহলে এক নাম্বার হচ্ছে আমাকে জানতে হবে কন্ডিশনটা অ্যাকিউট না ক্রনিক, so that I can determine the rate of correction. এক। দুই নাম্বার সিম্পটোম্যাটিক অথবা সোডিয়াম 120 এর নিচে কিনা। তবে এখানে যদিও আমরা 120 এর নিচে দিছি, তোমরা পরীক্ষার হলে বলবা 109 এর নিচে। কি বলছি কথাটা? 109 এর নিচে। যদিও আমরা নেফ্রোলজি ভার্সন থেকে আমরা বলছি যে ইট ইজ বিলো 120, বাট when in এক্সাম তোমরা বলবা 109 বা তার নিচে, 109 বা তার নিচে। If any patient is symptomatic or sodium is below 109 or low, the patient requires 3% sodium chloride, either bolus or continuous IV infusion. Patient requires 3% sodium chloride. Patient requires 3% sodium chloride. Patient requires 3% sodium chloride, either bolus or continuous. কথা বোঝা গেছে? নেক্সট হচ্ছে ভলিউম স্ট্যাটাস। আমাকে জানতে হবে ভলিউম স্ট্যাটাস। এতক্ষণ যে কথাটা বলছি পেশেন্ট হাইপার ভলিউমিক, তাহলে ও যদিও তোমার কাছে হাইপোন্যাট্রিমিয়া নিয়ে আসছে, ওর আসলে সোডিয়াম কনসেন্ট্রেশন কেমন? হাইপার ভলিউমিয়াতে সোডিয়াম কনসেন্ট্রেশন ঠিক আছে? টোটাল সোডিয়াম টোটাল সোডিয়াম হাইপার ভলিউমিয়াতে টোটাল সারা বডি সোডিয়াম কেমন আছে? স্যার টোটাল সোডিয়াম না বাড়লে আমার ইডেমা হইছে? না স্যার। তাহলে টোটাল সোডিয়াম যদি বাড়ে আমার সল্ট রেস্ট্রিকশন করতে হবে না হবে না? তার টোটাল পানি সোডিয়ামের চেয়ে বেশি বাড়ছে না কম বাড়ছে? বেশি বাড়ছে স্যার। তাহলে ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে না হবে না? হবে। আর এক্সেস এই সোডিয়াম এবং ওয়াটারটাকে বের করার জন্য আমার ডায়াবেটিক্স দিতে হবে না হবে না? তাহলে এখন থেকে এই কথাটা আমরা মাথার মধ্যে পরিষ্কার রাখবো যে একটা সিকেডি পেশেন্ট, একটা হার্ট ফেলিউরের পেশেন্ট, একটা নেফ্রোটিক সিন্ড্রোমের পেশেন্ট হাইপোন্যাট্রিমিয়া নিয়ে আসলো, আপনি একটু লবণ খান, দেওয়া যাবে? আপনি সোডিয়াম ক্লোরাইড ট্যাবলেট খান, দেওয়া যাবে? না স্যার। If the patient has got না, edema, the sodium content কি আছে? If the patient has got edema, the sodium content, total sodium content is increased. More. increased. তার ক্ষেত্রে সল্ট দেওয়া Increase, sir. যাবে? না আমার স্যার পুরো লেকচার থেকে যাবে না। যদি একটা টেক হোম মেসেজ হয়, একটা টেক হোম মেসেজ হয়
তাহলে সেটা হচ্ছে any patient who is edematous তাকে সল্ট রেস্ট্রিকশন করতে হবে, তাকে ওয়াটার রেস্ট্রিকশন করতে হবে। কথা পরিষ্কার? even though patient has got hyponatremia, this hyponatremia doesn't mean anemia. কথা পরিষ্কার? It doesn't mean that this patient has got reduced total sodium. So তার salt restriction করতে হবে এবং fluid restriction করতে হবে, diuretics দিতে হবে। এই কথাটা সবাই পরিষ্কার বুঝছো কিনা? রোল নাম্বার 11 ঋতু। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো, একটা পেশেন্ট আসলো তোমার কাছে ইডেমাটাস, ক্রিয়েটিনিন 5.5, সোডিয়াম পেলা 115 বা 122, হাইপোনাট্রিমিয়া আছে। তুমি তার সল্ট রেস্ট্রিকশন করবা না করবা না? স্যার আরেকবার যদি একটু বলতেন। একটা পেশেন্টের ইডেমাটাস পেশেন্ট, তার ক্রিয়েটিনিন 5.5, সোডিয়াম 122, তার সল্ট রেস্ট্রিকশন করবা? জি স্যার করব। অবশ্যই আমরা করব, বিকজ দ্য টোটাল সোডিয়াম কন্টেন্ট স্যার, বেশি না হলে পেশেন্ট ইডেমাটাস হয় নাই। জি স্যার। টোটাল সোডিয়াম কন্টেন্ট বেশি না হলে সেই ইডেমাটাস হয় নাই। সো দ্য পেশেন্ট মাস্ট বি সল্ট রেস্ট্রিক্টেড, ফ্লুইড রেস্ট্রিক্টেড এন্ড ডায়াবেটিস মাস্ট বি গিভেন। জি স্যার। যদি পেশেন্ট হাইপোভলিমিক হয় তাহলে the volume should be replaced with normal saline. If there is associated hypokalemia, potassium should be added. If there is hypokalemia, potassium should be replaced. এখন এদের ক্ষেত্রে আমার সোডিয়াম ক্লোরাইড দেওয়া লাগে। কখন দেওয়া লাগে? মনে করো পেশেন্টটার অনগোয়িং সোডিয়াম লস আছে, যেমন ধরো পেশেন্টটার সল্ট লুজিং নেফ্রোপ্যাথি, অনেকদিন এনএসআইডি খেয়ে খেয়ে তার টিউবুলার ফাংশনটা ইম্পেয়ার, তাহলে আমি ফ্লুইড দিয়ে তার সল্ট এন্ড ওয়াটার রিপ্লেসমেন্ট করলাম, করে তো অনগোয়িং লস হতে থাকবে। আমি যদি তাকে সল্ট না দিয়ে রাখি তাহলে কি হবে? সে আবার হাইপোনাট্রিমিক যাবে, ঠিক? তাহলে এদের হাইপোভলিমিয়াটা ঠিক করার পরে আমাকে, যদি আমি দেখি যে অনগোয়িং সোডিয়াম লস আছে, তার এমন কোন একটা ভমিটিং এর পেশেন্ট আমার এটা দেওয়া লাগবে না, একটা ডায়রিয়ার পেশেন্টকে এটা আমার দেওয়া লাগবে না, তার ভমিটিং ডায়রিয়া ঠিক হলেই এটা ঠিক হয়ে যাবে। কিন্তু যদি পেশেন্টের অনগোয়িং এমন কোন থাকে যে তার সল্ট লস হয়েই যাচ্ছে, তাহলে তাকে আফটার কারেকশন অফ হাইপোভলিমিয়া উই হ্যাভ টু গিভ sodium chloride according to the loss of the sodium. যদি ইউভলিমিক হয়, ইউভলিমিক কেন হয়েছে? ইউভলিমিক হাইপোনাট্রিমিয়াটা কেন হয়েছে? ওখানে কি সমস্যা হয়েছে? অনলি ফ্লুইড বাড়ছে স্যার। আমার শুধু পানি বাড়ছে, তাহলে আমি কি রেস্ট্রিকশন করব? ফ্লুইড। ফ্লুইড রেস্ট্রিকশন। শুধু ফ্লুইড রেস্ট্রিকশন করব, শুধু ফ্লুইড রেস্ট্রিকশন করব। যদি কারেকশন না হয় তখন আমরা সোডিয়াম প্লাস ফ্রুসেমাইড দিব। আইডিয়াটা কি দেখো, ফ্রুসেমাইডে আমার সল্ট এন্ড ওয়াটার দুটোই বের হয়ে যাবে। আমার তো সল্টের কোনো সমস্যা নাই, সল্টটা রিপ্লেস করে দিলাম, তাহলে ইকুয়েশনের শেষে এসে কি দাঁড়াবে? শুধু একটা পেশেন্টের প্রবলেম ছিল শুধু ওয়াটার বেড়ে গেছে, আমি ওয়াটার রেস্ট্রিকশন করে এটা ঠিক করতে পারতেছি না, তখন আমি করলাম কি, সোডিয়াম ক্লোরাইড দিলাম, সাথে ফ্রুসেমাইড দিলাম। উদ্দেশ্য কি? ফ্রুসেমাইড সোডিয়াম এবং ওয়াটার দুটোই বের করে দিবে, আবার আমি সোডিয়ামটা রিপ্লেস করে দিচ্ছি, তাহলে ইকুয়েশনের শেষে কি শুধু থাকলো? ওয়াটারটা মাইনাস হতে থাকবে। আবার বলছি, খেয়াল করো, সোডিয়াম পেশেন্টের প্রবলেম ছিল হচ্ছে শুধু পানি বেড়ে গেছে, আমি ফ্রুসেমাইড দিলাম, ফ্রুসেমাইড দিলে লবণ পানি দুটোই বের হয়ে যাবে, salt and water both will be lost. I am replacing the salt, so there will be only
ওয়াটার লস, অনলি ওয়াটার লস। Water. ঠিক আছে, এই ধরনের কন্ডিশনগুলোতে যদি ইমপ্রুভ না করা হয় তাহলে ওই যে ডেমিক্লোসাইক্লিন, টলভ্যাপটান, কনভ্যাপটান এগুলো এডিএইচ কে ডাইরেক্টলি ইনহিবিট করে, এই ধরনের ড্রাগ দেওয়া হয়। এটা মনে রাখতে পারলে ভালো, মনে না রাখতে পারলে কোনো অসুবিধা নাই। ঠিক আছে, নাও এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে ক্যালকুলেশন অফ কারেকশন রেট আমি কি করে হিসাব করব। আগে আমরা একটা ফর্মুলা তোমাদেরকে প্রায় ব্যবহার করতাম বা প্রায় জিজ্ঞাসা করা হতো যে টোটাল সোডিয়াম ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করার ফর্মুলা ছিল টোটাল বডি ওয়াটার। টোটাল বডি ওয়াটার মানে হচ্ছে যে সারা শরীরের ওজন যদি 50 কেজি হয়, তার শরীরে পানি কতটুকু আছে। তার শরীরে পানি থাকে হচ্ছে 60% 60%. in case of male, 50% in case of female. তাহলে টোটাল বডি ওয়াটার ইনটু desired sodium minus patient sodium. This formula has been obsolete now. এই ফর্মুলাটা আমরা ব্যবহার করি না। কেন করি না? এইটা দিয়ে বোঝার কোনো উপায় নাই যে তার রেট অফ কারেকশন কি হবে। এইটা দিয়ে আমরা টোটাল সোডিয়াম ডেফিসিট হিসাব করতে পারবো, সেটাকে কারেকশন করতে পারবো। আমার টোটাল সোডিয়াম ডেফিসিট জেনে লাভ নাই তো, আমার হিসাব করতে হবে রেট অফ কারেকশনে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি। ইনফিউশন সোডিয়াম মাইনাস পেশেন্ট সোডিয়াম ডিভাইডেড বাই টোটাল বডি ওয়াটার প্লাস 1। ঠিক আছে, ডিভাইডেড বাই টোটাল বডি ওয়াটার প্লাস 1। আমাদের সরি এখানে একটা ভুল আছে, এখানে আমার জানতে হবে ইনফিউশন সোডিয়ামে কতটুকু সোডিয়াম থাকে। 3% থাকে 512 আর 0.9% থাকে 154। আর টোটাল বডি ওয়াটার ক্যালকুলেশনে আমরা ব্যবহার করি 0.6 0.5। ভালো মনে রাখতে চাইলে 55 এর উপরে 0.5 ইন কেস অফ মেল, আর ফিমেলের ক্ষেত্রে 0.45। আমরা এক্সাম্পলটা করি তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। একজনকে গিনিপিগ নিতে হবে। শরীফুল ইসলাম, রোল নাম্বার 68। শরীফুল, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো আমার 60 ইয়ার্স এর একটা ওল্ড ফিমেল, 50 কেজি ওজন, তোমার কাছে আসছে, হিস্ট্রি অফ এপিসোড অফ কনভালশন। In this patient, she complains of dizziness, vomiting for 24 hours. Her vitals were 90/60, pulse 120 beats per minute. Patient was dehydrated. আমার তিনটা সোডিয়াম 104, পটাশিয়াম 2.3, ক্লোরাইড 85। আমার তিনটা কোশ্চেন। এক নাম্বার, whether it is acute or chronic. স্যার অ্যাকুইট কন্ডিশন। Acute. এই পেশেন্ট সিম্পটোম্যাটিক না সিম্পটোম্যাটিক না? স্যার সিম্পটোমেটিক। সিম্পটোম্যাটিক। এই পেশেন্ট ডিহাইড্রেটেড, ওভারহাইড্রেটেড, ইউহাইড্রেটেড, কোনটা? স্যার ডিহাইড্রেটেড। ডিহাইড্রেটেড। তাহলে যদি অ্যাকিউট হয় এর রেট অফ কারেকশন কি হবে? স্যার রেট অফ কারেকশন আমরা একটু আগে বলছি, rate of correction in case of acute 2 millimole per liter per hour, আর chronic এর ক্ষেত্রে 0.5 millimole per liter per hour, এবং টোটাল 10 এর বেশি যাওয়া যাবে না। পেশেন্ট সিম্পটোম্যাটিক 3% লাগবে না? স্যার লাগবে। লাগবে। পেশেন্ট ডিহাইড্রেটেড, তার ভলিউম রিপ্লেসমেন্টের জন্য 0.9% সোডিয়াম ক্লোরাইড লাগবে না? স্যার লাগবে। হাইপোক্যালেমিক, সাথে পটাশিয়াম লাগবে কি লাগবে না? স্যার দিতে হবে। ওকে, আসো। আচ্ছা, এখন আমরা যদি নরমাল স্যালাইন দিই তাহলে এর কতটুকু কারেকশন হবে? আমরা জানি নরমাল স্যালাইনে সোডিয়াম হচ্ছে 154,
পেশেন্টের আছে 104, তাহলে ইনফিউশন সোডিয়াম মাইনাস পেশেন্ট সোডিয়াম, ইনফিউশন সোডিয়াম এইটা আর পেশেন্ট সোডিয়াম ডিভাইডেড বাই টোটাল বডি ওয়াটার প্লাস 1, তাহলে 1 লিটারে কারেকশন হবে 2.12, 1 লিটারে কারেকশন হবে অলমোস্ট 2 মিলিমোল অফ সোডিয়াম। আর 3% যদি দেই 512 মাইনাস 104, 1 লিটারে কারেকশন হবে 17 মিলিমোল। আমার কথাটা পরিষ্কার কিনা? আমি জি স্যার। যদি নরমাল স্যালাইন দেই তাহলে 1 লিটারে কারেকশন হবে 2.12, আর যদি আমরা দেই তাহলে 1 লিটারে কারেকশন হবে 17.4। কথা পরিষ্কার? জি স্যার। এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করব? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। ইএনটি ক্লাস ছিল স্যার। কয়টার সময়? 9:30 না? জি স্যার, এখন 42 বেজে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন এখান থেকে শুরু করব। ওকে ওকে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।